চলো, তাহলে বোর্ড দেখতে পাচ্ছ? সবাই বলো। ওকে, আচ্ছা। প্রথম কথা, আমরা আগে প্রথমে ডিটেলস একটু একবার জেনে নিই, তারপরে আমরা পড়বো ব্যাকরণ শব্দ। আমরা ব্যাকরণ পড়তে চলেছি, তাই তো? আমরা কি পড়তে চলেছি আজকে? ব্যাকরণ। আচ্ছা, ব্যাকরণ পড়তে গেলে প্রথমে ব্যাকরণ শব্দটাকে আমরা ভাঙি নাকি? ব্যাকরণ শব্দের আমাদের ব্যুৎপত্তি জানতে হবে নাকি? বলো, কেউ বলতে পারবে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিটা? ঝট করে বলে হুম, বি পূর্বক, আ পূর্বক। আচ্ছা, কেউ আসলে জয়েন করেছে, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ বলো, তারপর? হুম, ক্রি ধাতু। বলো না, অসুবিধা নেই। হ্যাঁ, করণ অবশ্যই। ক্রি ধাতুর সাথে লুট প্রত্যয়, সরি, হ্যাঁ, লুট প্রত্যয়, তাই তো? এই হচ্ছে আমাদের ব্যাকরণ। বাকিরা কেউ আর কেউ কিছু বলবে? যে বি পূর্বক আমাদের বি বি এবং আ পূর্বক ক্রিধাতুর সঙ্গে লুট প্রত্যয় করলে ব্যাকরণ শব্দটা পাওয়া যায়। কিন্তু লুট প্রত্যয়ান্ত শব্দ কি অর্থে হচ্ছে? এখানে মাথায় রাখবে, করণ অর্থে। লুট প্রত্যয়ান্ত শব্দ কি অর্থে হচ্ছে? করণ অর্থে তোমাদের এখানে ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে এখান থেকে ধরো প্রশ্ন এরকম আসতে পারে যে, এরকম ভাবে প্রশ্ন দেয়, ব্যাকরণ শব্দে এখানে কি প্রত্যয় হয়েছে? লুট প্রত্যয়। এই ব্যাকরণ শব্দে যে লুট প্রত্যয়টা কি অর্থে হয়েছে? কি অর্থে প্রয়োগ হয়েছে? বলো। করণ অর্থে, একদম করণ অর্থে এখানে প্রয়োগ হয়েছে। বুঝতে পেরেছো? আর এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে কি কি উপসর্গের ব্যবহার হয়েছে ব্যাকরণ শব্দে? তখন আমাদের বলতে হবে বি আর আ। এইবার একদম, এবার লুট প্রত্যয়ান্ত যেহেতু শব্দ, আর লুট প্রত্যয়ান্ত শব্দ কোন লিঙ্গ হয়? ক্লিবলিঙ্গ হয়। তাই জন্য ব্যাকরণ শব্দটা কোন লিঙ্গ হবে? ক্লিবলিঙ্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো, তাহলে হয়ে গেল ব্যাকরণম। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হবে যে ব্যাকরণ শব্দটা কোন লিঙ্গে। ক্লিয়ার? তাহলে এখানে প্রথম আসতে পারে যে ধাতু কি? ক্রিধাতু। ব্যাকরণ শব্দে কি ধাতুর প্রয়োগ হয়েছে? ক্রিধাতুর। ব্যাকরণ শব্দে উপসর্গগুলো কি কি আছে? তাহলে বলবো বি এবং আ উপসর্গ। আর কোন প্রত্যয় আছে? লুট প্রত্যয়। এবং লুট প্রত্যয় কি অর্থে হয়েছে? লুট প্রত্যয় কি অর্থে হয়েছে? তখন বলবো করণ অর্থে। ক্লিয়ার হয়েছে? একদম। বুঝতে পেরেছো? বলো, এইটুকু কারো কোনো সমস্যা? দেখো, খুঁটিয়ে মানে এমন পড়বো, খুব সহজভাবে পড়বো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন এভাবেই দেয়। ওকে, কোনো চিন্তা করবে না, আমরা সেইভাবেই পড়াশোনা করবো আর সেইভাবে এগিয়ে যাব, কোনো চাপ নেবে না। ঠিক আছে? হ্যাঁ, ফর্ম ফিল আপ তো শুরু হয়ে গেছে, কালকেই করে ফেলবে। 27 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, কাল থেকে তোমাদের পিডিএফ কি কি লাগবে আমি সব কিন্তু তোমাদের আমি আরেকবার দিয়ে দেবো, অসুবিধা নেই। ওকে, চলো। তাহলে ব্যাকরণ শব্দ ব্যুৎপত্তিটা বোঝা গেল। ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাক্রিয়ান্তে ব্যুৎপদ্যান্তে আনেনা ইতি ব্যাকরণম। কি বলতে বলছে? ব্যাক্রিয়ান্তে ব্যুৎপদ্যান্তে আনেনা ইতি ব্যাকরণম। এটা হচ্ছে ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ঠিক আছে, যাই হোক, এটা তো ব্যাকরণ গেল। ক্লিয়ার হয়েছে? চলো, আশা করি বুঝতে পেরেছো এইটুকু। এবার কথা হচ্ছে, আহ ব্যাকরণটা কি? আমরা যদি বলি ব্যাকরণটা কি শাস্ত্র, তখন আমরা কি বলবো? ব্যাকরণটা কি শাস্ত্র বলো তো? কে বলতে পারবে? ভাষা শাস্ত্র। ব্যাকরণ হচ্ছে ভাষা শাস্ত্র। ব্যাকরণ হচ্ছে, ঠিকই বলেছো, শব্দ শাস্ত্র। ঠিক আছে, এটাও বলা চলে, তবে ভাষা শাস্ত্র আমরা বলবো। ওকে, এবার আর এই ব্যাকরণটা শর্ট বেদাঙ্গের মধ্যে পড়ছে। এইবার ব্যাকরণ শাস্ত্রের জনক কে? ব্যাকরণ শাস্ত্রের জনক কে? একদম, পাণিনি। তাই তো? ব্যাকরণ ইনি কি করেছেন? ব্যাকরণ রচনা করেছেন। এবার ব্যাকরণ কি পাণিনি কি রচনা করেছেন? না না, পাণিনিয়ম নয়, অষ্টাধ্যায়ী রচনা করেছে। হ্যাঁ, অষ্টাধ্যায়ী রচনা করেছে।
সেটা বিষয় পরে আসছি। এবার দেখো, পাণিনি সম্বন্ধে এবার একটু জেনে নেই, তারপরে আমরা পরবর্তীকালে আসি। ঠিক আছে? পাণিনি, তার পিতার নাম হচ্ছে, এইগুলো মাথায় রাখবে, পিতার নাম হচ্ছে, দরকার নেই সেরকম, পিতার নাম হচ্ছে পনি, পনি থেকে পাণিনি এসছে। ঠিক আছে? আর মাতার নাম হচ্ছে দাক্ষী। যাই হোক, তিনি কি করেন, এরকম কথাসূত্র থেকে জানা যায়, কথা মুখ থেকে, যে পাণিনি ব্যাকরণ রচনা করার জন্য প্রয়াসী হন, তাই তো? তিনি মহাদেবের আহ, হচ্ছে স্তুতি করেন, মহাদেব সন্তুষ্ট হয়ে আসেন, ডমরু বাজান, সেখান থেকে যাই হোক, সেখান থেকে তোমার মাহেশ্বর সূত্রের সৃষ্টি হয়, সেগুলো পরবর্তীকালে আলোচনা করবো, এমন আমি এখানে শুধু জাস্ট একটু আলোচনা করছি। তারপরে তিনি ওই মাহেশ্বর সূত্র ধরেই কি করেন, অষ্টাধ্যায়ী রচনা করে ফেলেন। ইনি কত শতকের, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের, কত শতক, চতুর্থ শতকে। ঠিক আছে? এরপরে কি হয়, উম, এক মিনিট, হ্যাঁ, এরপরে পাণিনি অষ্টাধ্যায়ী তো রচনা করে গেলেন। এবার কালক্রমে কি হয়েছে, যে ভাষার তো পরিবর্তন হয় কি হয় না বলতো, ভাষার পরিবর্তন হয়, হয়। আর হ্যাঁ, এবার পরবর্তীকালে আরেকজন চলে আসলো, তার নাম হচ্ছে কাত্যায়ন। ইনি কি দেখলেন, কাত্যায়ন দেখলেন যে পাণিনি কয়েকটা জায়গায় রচনা করেননি, বা কয়েকটা জায়গায় বেশি বলে ফেলেছেন, বা কয়েকটা জায়গায় কম বলে ফেলেছেন। এবার তিনি আলাদা করে কিছু রচনা করলেন না, এই অষ্টাধ্যায়ীর ওপরই তিনি আবার রচনা করলেন। আচ্ছা, পাণিনি কি রচনা করলেন, সূত্র রচনা করলেন। এবার সূত্রে যেখানে যেখানে কিছু বলা নেই সেইখানে তিনি রচনা করলেন, আর তার রচনার নাম হলো বার্তিক। ঠিক আছে? হ্যাঁ। এরপরে, তারপরে ইনি ছিলেন হচ্ছে তৃতীয় শতক, খ্রিস্টপূর্ব তৃতীয় শতক। ঠিক আছে? তারপরে দ্বিতীয় শতকে আরেকজন আসেন, তিনি হচ্ছেন পতঞ্জলি, তাই তো? পতঞ্জলি। এবার পতঞ্জলি কি করে, এবার মানে দেখছে পাণিনি সূত্র রচনা করেছেন, কাত্যায়ন বার্তিক রচনা করেছেন, কিন্তু এত, তাদের শুধুমাত্র সূত্রই রচনা করে গেছেন, আর কাত্যায়নও সেরকমই সূত্রের মতো করে রচনা করে গেছেন, ব্যাখ্যা তো কেউই করেননি। করেছে কেউ? ব্যাখ্যা কেউ করেনি। এবার আমাদের মতো, আমাদের অ্যাকচুয়ালি আমাদের মতো যারা আছি, এবার আমরা কি পাণিনির কথা বুঝতে পারবো যদি সূত্র ব্যাখ্যা না থাকে? কাত্যায়নের কথা বুঝতে পারবো না ব্যাখ্যা যদি না থাকে। এবার ব্যাখ্যা তো দরকার একটা গ্রন্থ, তারা দুজন কি বলতে চাইছে। এই জন্য আর একজন আসলেন, নাম হচ্ছে পতঞ্জলি। পতঞ্জলি কি আমি পরবর্তীকালে আসছে, হ্যাঁ? আজকে শুধু গল্প বলবো। ওকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা আমি আসবো। এবার আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পিডিএফও দেবো, আর এখানে এই ক্লাসটা রেকর্ডও হচ্ছে, কোনো অসুবিধা নেই, রেকর্ডেড ক্লাসও পাবে, কোনো চাপ নেই। ঠিক আছে? ওকে। এবার কথা হচ্ছে, শুনে নাও, আমি প্রথম থেকে আবার গল্পটা আমি বলবো, অসুবিধা নেই। এবার পতঞ্জলি এবার দেখছে, এবার তো একটা ব্যাখ্যা গ্রন্থ দরকার, তাই জন্য তিনি কি রচনা করলেন, ভাষ্য রচনা করলেন। কি রচনা করলেন? ভাষ্য রচনা করলেন। এইবার ভাষ্যটা এত বৃহৎ হয়ে গেল, তাই জন্য ভাষ্যটার নাম হয়ে গেল মহাভাষ্য। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এই যে তিনজন মুনি, এই তিনজন মুনির রচনাকে একত্রে কি বলা হলো, ত্রিমুনি। আর তাই জন্য তিনজন মুনির পুরো ব্যাকরণকে বলা হলো ত্রিমুনি ব্যাকরণ, তাই তো? অষ্টাধ্যায়ী বলা হলো, ত্রিমুনি ব্যাকরণ বলা হলো, তাই তো? আরো নাম আছে, আমি সব পরবর্তীকালে আমি বলবো। ঠিক আছে? তাহলে কে কে রচনা করলেন, প্রথমে পাণিনি আসলেন, তিনি সূত্র রচনা করলেন। কাত্যায়ন আসলেন, তিনি বার্তিক রচনা করলেন। পতঞ্জলি তারপরে দুজনের উপর একটা ভাষ্য রচনা করলেন, যার নাম হলো মহাভাষ্য। ক্লিয়ার? এইবার ধরো তিনজনের মধ্যে মতবিরোধ দেখা দিল, বলো তো। আচ্ছা, প্রথমে বলো তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে, তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে? পানিনি। এবার একদম। এবার মনে করো তিনজনের মধ্যে বিরোধ দেখা গেল, মানে এ বলছে, একজন পানিনি বলছে উত্তর দিকে যাব, কাত্তান দেখা গেল বলে না দক্ষিণ দিকে যেতে হবে, পতঞ্জলি বলছে না পূর্ব দিকে যেতে হবে। ঠিক আছে? তিনজন তিন দিকে যাওয়ার কথা বললো। এবার বলো, আমরা কার কথা গ্রহণ করব, পানিনির কথা মানবো, কাত্তানের কথা মানবো, না পতঞ্জলির কথা মানবো? পতন পতঞ্জলি। কেউ বলছো পানিনি, পানিনি।
আচ্ছা, আর বাকিরা বলো, চেষ্টা করো, কোনো ব্যাপার নয়, তোমাদের যেটা মনে হয়। পানিনি, পানিনি। হ্যাঁ, এইবার এইখানটাই হচ্ছে কথা। হ্যাঁ, পানিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে, তিনজনের মধ্যে সেরা কে? পানিনি। কিন্তু যখনই মতান্তরের কথা আসবে, সবার শেষে যিনি আছেন, কে আছেন সবার শেষে? পতঞ্জলি। পতঞ্জলির মত থেকে গ্রহণ করা হবে। কারণ কি, পানিনি যে যে জিনিসটা লেখেনি সেটাকে কাত্তায়ন এসে ঠিক করেছে, আর কাত্তায়নের ভুলটা কে ঠিক করেছে? ভুল বলবো না, মানে সংশোধন কে করেছে? পতঞ্জলি। তাই মানবো টাকার। তাই জন্য এখানেও বলা আছে, হ্যাঁ, তাই জন্য সবসময় মাথায় রাখবে, তিনজনের মধ্যে যখন বিরোধ দেখা যাবে তখন পতঞ্জলির। এবার বলো, পানিনি আর কাত্তায়নের মধ্যে যখন বিরোধ হবে তখন কার কথা মানবো? কাত্তায়নের কথা, ঠিক আছে। কিন্তু সম্মানের দিক থেকে সেরাকে পানিনি, ঠিক আছে। অর্থাৎ যে সর্বশেষ, আমি উক্তিটা ভুলে যাচ্ছি, যাই হোক, যে সবার শেষে আছে তার কথাই আমাদের মানতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, মনে পড়েছে, একটা বাক্য করা আছে, দাঁড়াও বলে দিই। আহ, যতত্বরম, যতত্বরম মুনিনাং প্রমাণম, ঠিক আছে। যথা উত্তরং মুনিনাং প্রমাণ, অর্থাৎ যে মুনি, যে যিনি তিনজন মুনির মধ্যে যিনি শেষে থাকবেন, অর্থাৎ কে? পতঞ্জলির কথা মানতে হবে, প্রমাণ হিসাবে আমাদের ধরতে হবে, ঠিক আছে। এবার পানিনি কাত্তায়নের মধ্যে কাত্তায়নের কথাটা প্রামাণ্য হিসাবে ধরতে হবে, আর সবশেষে পানিনি, ঠিক আছে। তাহলে দুই ভাবে কিন্তু ব্যাপারটা আসতে পারে। ত্রিমুনির মধ্যে মানে সর্বশ্রেষ্ঠ কে? ত্রিমুনির মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? পানিনি। হ্যাঁ, আর যদি ত্রিমুনির মধ্যে বিরোধের হয়, কোনো মতের বিরোধ হলে কোন মুনির কথা মানবো? পতঞ্জলি। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ, এরকম ছোট ছোট প্রশ্ন তোমাদের আসবে, যেগুলো একদম সহজ, অত বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এইটুক এইটুক ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম? পানিনি কি রচনা করেছেন? পানিনি রচনা করেছেন সূত্র। হুম, পানিনি সূত্র রচনা করেছেন। আর হচ্ছে কাত্তায়ন কি রচনা করলেন? কাত্তায়ন বার্তিক রচনা করলেন। আর হচ্ছে পতঞ্জলি কি রচনা করলেন? মহাভাষ্য, ভাষ্য রচনা করলেন, যার নাম হচ্ছে মহাভাষ্য। ভাষ্য রচনা করেছেন, মহাভাষ্য রচনা করেছেন, ঠিক আছে। আর মহাভাষ্যই বলি বা ভাষ্য, দুটোই ঠিক। ওকে, এবার কথা হচ্ছে যে পাণিনির রচনাকে কেন আমরা সূত্র বলবো, কাত্যায়নের রচনাকে কেন বার্তিক বলবো? কাত্যায়নও তো রচনা করেছেন, একই তো কথা। কেন সূত্র তাহলে কাকে বলে, বার্তিক কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে, তাই তো। তাহলে এবারে এগুলো এগুলো সম্বন্ধে আমরা একটু জানি। চলো, আশা করি ক্লাসগুলো করতে তোমাদের অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এবার সূত্রটা কি সেটা আমরা জানবো, ঠিক আছে। সূত্র কাকে বলে? সূত্রের জন্য একটা এই রয়েছে, কি বলছে? অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবত বিশ্বতমুখম মুখম অস্তৌভমানবদ্যঞ্চ সূত্রং সূত্রবিদ বিদুঃ। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, ভালো করে বুঝবে, ঠিক আছে। হাতে লেখা হয়তো বুঝতে পারছো না, পরের দিন থেকে হয়ে যাবে। যাই হোক, অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবত বিশ্বতমুখম অস্তৌভমানবদ্যঞ্চ সূত্রম সূত্রবিদ বিদুঃ। বলছে একে সূত্র বলে, ভালো করে বুঝবে, একে সূত্র বলে, কে বলে? সূত্রবিদগণ, যারা সূত্র বিষয়ে পারদর্শী, এমন পণ্ডিতেরা কি বলছে? কি বলছে একে? সূত্রবিদগণ, পণ্ডিত যারা, এরা একে সূত্র বলছে। মানে যে বলছে, আমি বলছি, আমি বলছি না, এটা কারা বলছে? যারা সূত্র বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে ফেলেছে, তারা বলছে একে সূত্র। সূত্র হতে গেলে কাকে বলবো তাহলে সূত্র? এইটুকু হচ্ছে তার লক্ষণ। কি কি?
প্রথমে আমরা ভাঙি। প্রথমে বলছে অল্পাক্ষরম, ঠিক আছে, এইটুকু নিলাম অল্পাক্ষরম। ওকে, সন্ধি করলে হচ্ছে অল্পাক্ষরম প্লাস অসন্দিগ্ধম। ওকে, আমি অসন্দিগ্ধমটা পরে লিখছি, আপাতত প্রথমে এইটুকু বুঝে নাও। প্রথম পয়েন্ট আসলেও অল্পাক্ষরম মানে কি বুঝতে পারছো? অল্প প্লাস অক্ষর। কি বুঝতে পারছো অল্প প্লাস অক্ষর? বলো। অল্প প্লাস অক্ষর মানে কি? অল্প অক্ষর যুক্ত হতে হবে। মানে সূত্র একদম কম অক্ষর, মানে তোমার ইচ্ছা মতো আমি একবারে গদ্য রচনা করে ফেললাম, সেটাকে আমি সূত্র বলবো না। একদম অল্প অক্ষর হতে হবে, যতটা বলার দরকার ততটা বলতে হবে, বেশি বলা যাবে না, অল্প অক্ষর যুক্ত হতে হবে। বুঝতে পেরেছো? যেরকম দেখো পাণিনি রচনা করেছেন বৃদ্ধি রাদৈচ, একদম অল্প সূত্র রয়েছে, তাই তো? একদম অল্প সূত্র আছে, মানে অল্প অক্ষর আছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় পয়েন্টে আসি। সূত্র হতে গেলে আর কি হতে হবে? দ্বিতীয় বলছে অসন্দিগ্ধম, অসন্দিগ্ধম, অনেশ্বর আছে, মহেশ করে দিলাম, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। অসন্দিগ্ধ মানে কি? সন্দেহ থাকা চলবে না। হ্যাঁ, সন্দেহ থাকবে না। এবার আমি অল্প করে দিলাম, এবার এতই অল্প করে দিলাম যে বুঝাই যাচ্ছে না যে কি বলতে চাইছে। যে বৃদ্ধি সংখ্যা কাকে বলে বললাম, আমি শুধু বৃদ্ধি লিখে দিলাম। হ্যাঁ, বৃদ্ধি সংখ্যা আমি অল্প অক্ষর হতে হবে, অল্প করে দিলাম বৃদ্ধি, নাকি? তাহলে তো বোঝা যাবে না নাকি? বা আমি বৃদ্ধির জায়গায় শুধু ব ব্যবহার করলাম, না আবার বোঝে নাও, এরকম হলে চলবে না। সন্দেহ যাতে না থাকে এমন হতে হবে। তার মানে কি? প্রথম আমরা কি পেলাম? অল্প অক্ষর যুক্ত হতে হবে আর সন্দেহ থাকবে না। ওকে, 3 নম্বর। 3 নম্বর পয়েন্ট আমরা কি দেখব? দেখো, সারবত। কি দেখব? সারবত। সারবত মানে কি বলো? হ্যাঁ, সারাংশ। একদম সারাংশ, মানে সারযুক্ত হতে হবে, মানে সারযুক্ত হতে হবে। সারযুক্ত মানে কি? ওই গরুর সারের ওই সেই আমাদের সেই বিষ ফিষ দেওয়ার ওই সার নয়, সার অংশকে বুঝবে নাকি? একদম বৃহৎ গল্পটাকে যখন ছোট আকারে, মানে কি? মূল জিনিস থাকতে হবে, গল্প থাকলে চলবে না, মূল জিনিস থাকতে হবে। সারবত মানে কি? একদম সারটাই থাকবে, আর কিছু থাকবে না। বুঝতে পেরেছো? মানে বেশি কথা, মানে ব্যাখ্যা করা থাকবে না, অ্যাকচুয়ালি সহজ কথায়। তার মানে তিনটে, একদম মূলাংশ, পুরোটা একেবারে রসহীন শুধু জিনিসটা থাকবে। ওকে, তাহলে ক্লিয়ার হলো। এরপর 4 নম্বরে দেখো বিশ্বত মুখম। তাহলে 4 নম্বর পয়েন্ট কি দাঁড়াচ্ছে? বিশ্বত মুখম মানে প্রচলিত হতে হবে, লোকমুখে প্রচলিত হতে হবে। এবার দেখো, আমরা কি জানি? আমি একটা সূত্র করছি, অ আর অ মিলে ক হয়, এই সূত্রটা হবে? আমি কি করলাম? অল্প অক্ষর দিয়ে দিলাম, কোনো সন্দেহ নেই, আমি বলে দিলাম যে ধরো অক সবর্ণে দীর্ঘর জায়গায়, পানিনি যেটা করেছে আমি সেটার উপর করলাম, ধরো অক সবর্ণে দীর্ঘর জায়গায় আমি ক করে দিলাম, এটাও করতে পারি। তাহলে এটাকে আমি সূত্র বলবো? বলো। বলতে পারবো না, কারণ এটা সঠিক নয়, লোকমুখে প্রচলিত নয় এই কথাগুলো, তাই তো? কারণ আমরা, আমাদের প্রসিদ্ধ কি, যে অয়ের সঙ্গে অ যোগ করলে আ হয়, এটা প্রসিদ্ধ, এটা ঠিক। আমি এই আয়ের জায়গায় আমার ইচ্ছা মতো আমি ক বসাতে পারবো না। বুঝতে পেরেছো? যে তুমি সূত্র করছো কিন্তু তোমার ইচ্ছা মতো করে দেবে, যা ইচ্ছা একটা বলে দিলে সেটাই সূত্র মনে করবো, এটা চলবে না। তাই জন্য বলছে লোকমুখে প্রচলিত হতে হবে। ক্লিয়ার? আরেকটা কি লাস্ট বলছে, অস্ত উপমানা বাদ্যাঞ্চা। 5 নম্বর পয়েন্ট কি বলছে? অস্ত উভমানা বাদ্যাঞ্চা, মানে অস্ত উপমানা বাদ্যম চ।
আচ্ছা যাই হোক, বলছে কি এবং কি হতে হবে, নির্দোষ হতে হবে, কোনো দোষ থাকলে চলবে না। সূত্রের অনেক দোষ হয়, সে বিষয়ে আমি আলোচনা করছি না। সেই দোষ থাকা চলবে না। তাহলে কি কি থাকতে হচ্ছে ভালো করে মনে রাখবে, অল্প অক্ষর যুক্ত হতে হবে, কোনো সন্দেহ থাকবে না, বিষয়বস্তু যুক্ত হতে হবে, লোকমুখে প্রচলিত হতে হবে, এবং কোনো সন্দেহ যদি না থাকে তবেই তাকে আমরা সূত্র বলবো। ঠিক আছে, এবার এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে, যে বলে দিল সূত্র কাকে বলে, সূত্রে বলতে গেলে কি হবে, অল্প অক্ষর যুক্ত, সন্দেহ এরকম দিয়ে দিল, সন্দিগ্ধম, সারবত, আর দিয়ে দিল হচ্ছে তোমার, ধরো এরকম আমি একটা প্রশ্ন তোমাদের করে দেই, এরকম প্রশ্ন আসে, নিচের কোনটি মানে निम्न से कौन सा संधि नहीं सूत्र सूत्र की संज्ञा नहीं है, ঠিক আছে, এরকম ভাবে একটা প্রশ্ন দিয়ে দেবে, আমি বাংলায় আপাতত করে দিচ্ছি। ধরো বললো অল্প অক্ষর যুক্ত, অল্পাক্ষরম, সন্দিগ্ধম, কোনটা নয়, হ্যাঁ, সারবত, বিশ্বত মুখম, এরকম প্রশ্ন দিয়ে দিল, এ বি সি, বলো কোনটা হবে, কোনটা নয়, আর ডি হচ্ছে কোনোটাই নয়, ঠিক আছে, কোনোটি নয়, বলো কি হবে, ই, ই বলছো, বি বলছো, আচ্ছা ভালো করে দেখো, হ্যাঁ এই দেখো একটু আগেই পড়ালাম, বি কেন হবে, বিশ্বত মুখম তো আছে, ই সন্দিগ্ধম, সন্দেহ থাকলে হবে অসন্দিগ্ধম, কি আছে, হ্যাঁ অসন্দিগ্ধম, বুঝতে পেরেছো, এরকম কিন্তু ছোট ছোট তোমাদের প্রশ্ন আসবে, আর এই সব জায়গায় কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে, কোনো ব্যাপার নয়, একদম কঠিন নয়, ঠিক আছে, পড়াবো দেখবে খুব সহজ লাগবে, ঠিক আছে, কোনো চিন্তা করবে না, বুঝতে পারলে, তাহলে কি কি, অল্প অক্ষর যুক্ত হতে হবে, অসন্দিগ্ধম, এই পয়েন্টগুলো মাথায় রাখবে, অল্পাক্ষরম, অসন্দিগ্ধম, সারবত, বিশ্বত মুখম, আস্তুভমানা বাদ্যাঞ্চা, এই পাঁচটা পয়েন্ট যার থাকবে সেই হচ্ছে সূত্র। ক্লিয়ার, বলো বুঝতে পেরেছো, এবার সূত্রের ভেদ, হ্যাঁ এবার কথা হচ্ছে, এটা তুমি পাণিনীয় শব্দশাস্ত্রে পেয়ে যাবে, ঠিক আছে, সত্যনারায়ণ চক্রবর্তী তো পেয়ে যাবে, অনেক বইতে পাবে, কোনো অসুবিধা নেই। এবার কথা হচ্ছে যে সূত্রর ভেদ আমি পরে আসব, এবার কথা হচ্ছে যে পাণিনি তাই করেছেন, ওইভাবে রচনা করেছেন, পাণিনির রচনাকে আমরা সূত্র বললাম, তাহলে কাত্তায়ন কি দোষ করেছে, কাত্তায়নও তো তাই করেছে নাকি, অল্প কথার মধ্যেও তিনিও কাজ সেরেছেন, তাহলে কাত্তায়নের রচনাটাকে সূত্র কেন বলবো না, কাত্তায়নের রচনাকে বার্তিক কেন আমরা বলছি, তাই তো, তাহলে বার্তিক কাকে বলে এটাও আবার আমরা দেখে নেই, চলো এবার বার্তিক কাকে বলে দেখে নেই। উক্তাণু, উক্ত, দুরুক্তার্থ, ব্যক্তি, কারী, সরি বানানটা ভুল লিখলাম, ব্যক্তি, কারী, তু বার্তিকম, ঠিক আছে, বলছে বার্তিক কাকে বলে, দেখো এখানে যদি ভাঙি, উক্ত প্লাস অনুক্ত প্লাস দুরুক্ত প্লাস অর্থ প্লাস ব্যক্তি, কারী, ঠিক আছে, ভালো করে বোঝো, উক্ত অর্থটাকে একসঙ্গে যোগ করবে, ঠিক আছে, উক্ত অর্থ, উক্ত অর্থ, কার উক্ত মানে, যেটা উক্ত মানে কি, যেটা বলা হয়েছে, এবার কি বলা হয়েছে মানে সূত্রে, সূত্রটাকে আমাদের আনতে হবে, ঠিক আছে, সূত্রে যা বলা হয়েছে, আর অনুক্ত মানে কি বলো, তাহলে কোথায় বলা হয়নি, সূত্রে, সূত্রে যা বলা হয়নি, তারপর দুরুক্ত মানে যেটা
দুরুক্ত মানে কি, যেটা মানে অ্যাকচুয়ালি বলেছেন কিন্তু স্পষ্ট নয়, হয় বেশি বলে ফেলেছেন নয় কম বলে ফেলেছেন, এরকম ব্যাপার। ঠিক আছে, বা আরেকটু বলা উচিত ছিল, বা একটু সংশোধন করা দরকার। ঠিক আছে, তাহলে কি হলো, সূত্রে যা বলা হয়েছে, সূত্রে যা বলা হয়নি, সূত্রে যা দুরুক্ত অর্থাৎ দোষযুক্ত আমরা বলতে পারি, এমন অর্থকে কি করবে, নির্দিষ্ট করে যে বলে দেয়, ব্যক্তিকারী অর্থাৎ যে ব্যক্ত করে দেয়, কি করে দেয়, ব্যক্ত করে দেয়, অর্থাৎ যেটা বলে দেয় সেই হচ্ছে বার্তিক। তাহলে কাত্যায়ন কি করেছে, কাত্যায়ন কি আলাদা করে রচনা করেছেন না কি করেছেন, তিনি সূত্রের অর্থটাকে, যেটা বলা হয়েছে যেটা বলা হয়নি বা যেখানে কম বলা হয়েছে সেখানে তিনি কিন্তু সেই জায়গাগুলো রচনা করেছেন। তাহলে কাত্যায়নের রচনাকে আমরা সূত্র বলবো না বার্তিক বলবো, কোনটা মনে হচ্ছে, বার্তিক। কেন বলবো বুঝতে পারলে, কারণ কাত্যায়ন কি করেছে, যে পাণিনির সূত্রটা নিয়েছে, নেওয়ার পরে উনি দেখছেন না এইখানে আমার একটা সূত্র বলা দরকার ছিল, এইখানে পাণিনি বলেননি, তাহলে আমি এখানে একটু বলে দেই, তাই তিনি বলে দিলেন, ওইখানে একটা রচনা করে দিলেন। মানে কি, মানে সূত্রের ওপরে তিনি একটা রচনা করেছেন, যেখানে যেখানে মানে উনি কি করেছেন, ওই যেখানে যেখানে একটু ফাঁকা ছিল সেই জায়গাগুলো ভরাট করেছেন, তাই তো। আর ভরাটের কাজ যে করে সে তার রচনাকে আমরা বার্তিক বলবো, তাই তো, বুঝতে পারলে সহজ ভাষায়, ক্লিয়ার হলো। এখান থেকে প্রশ্ন আসবে কি, যে উক্তানু উক্ত দুরুক্তার্থ ব্যক্তিকারী কি সূত্র, বার্তিক, ভাষ্য, হ্যাঁ, তখন বলতে হবে বার্তিক। এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, একদম সহজ, একটুখানি ভালো করে বুঝে নাও, দেখবে খুব সহজ আছে, পিডিএফ তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ঠিক আছে, চলো, এটুকু ক্লিয়ার হলো, সূত্র আর বার্তিক বলো, কোনো সমস্যা আছে, ঝট করে বলে ফেলো, সূত্র আর বার্তিকে তোমার, ওকে, ঠিক আছে, যদি যদি কোথাও বুঝতে অসুবিধায় সঙ্গে সঙ্গে উত্তর দেবে। এবার পতঞ্জলি কি করেছেন ভাবো, বলো দেখি, এবার পরের জন কি আসে, পতঞ্জলি, পতঞ্জলি কি করেছেন, না পতঞ্জলি মানে সে তো রচনা করেছেন, মানে কি করেছেন, মানে অ্যাকচুয়ালি কি করেছেন, মানে ব্যাখ্যা করেছেন, হ্যাঁ সেটাই বলতে চাইছি। এবার ওনার রচনাকে কি বলবো, তাহলে প্রথমে আমরা ভাষ্যটাকে জেনে নিই, ভাষ্য কাকে বলে, একদম, বলছে ভাষ্য কাকে বলছে, সূত্রার্থ, এগুলো কিন্তু তোমাদের সবকটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, বর্ণতে যত্র বাক্যই সূত্রানুসারিভিः পদানি চ वर्णन्ते ভাষ্যং ভাষ্যবিদ বিদুঃ। ক্লিয়ার হলো, বলছে যে ভাষ্যবিদগণ যারা ভাষ্য বিষয় নিয়ে নড়াচড়া করেন, মানে নিজেদের নিজেরা যে পণ্ডিত অ্যাকচুয়ালি, ঠিক আছে, এক একজন এক এক ধরনের পণ্ডিত হয়, কেউ সূত্রের পাণ্ডিত্য করে বসে আছে, সূত্রের উপর পিএইচডি করে বসে আছে, কেউ ভাষ্যের উপর পিএইচডি করে বসে আছে নাকি, সেরকমই ধরো অ্যাকচুয়ালি, মজা করছিলাম। কথা হচ্ছে ধরো ভাষ্যবিদগণ যারা পণ্ডিত আছেন তারা একে ভাষ্য বলেছেন, কাকে, এইটুকুর মধ্যে, এবার আমরা দেখব, তাহলে এক এক করে দেখি। বলছে সূত্র অর্থ বর্ণতে, মানে কি, নিজেরাই বুঝতে পারবে, এখানে ভাঙো, সূত্র অর্থ বর্ণতে, হ্যাঁ, যত্র মানে যেখানে, যেখানে সূত্রের অর্থ বর্ণনা করা হয়েছে, কিভাবে বর্ণনা করা হয়েছে, বাক্যই, বাক্যের দ্বারা, বলছে যেখানে সূত্রের অর্থ বাক্যের দ্বারা বর্ণনা করা হয়েছে, বাক্য বলতে ছন্দ আকারে নয়, গদ্য আকারে বাক্যের দ্বারা, যেখানে সূত্রের অর্থ বর্ণনা করা হয়েছে, কিভাবে, সূত্র অনুসারিভিহি, সূত্র অনুসারে, মানে মানে সূত্র পানিনি যে প্রথম সূত্র করেছেন বৃদ্ধি রাদৈচ, মানে ভাষ্য রচনা করতে গেলে আমাদের ওই প্রথম মানে যে রচনা করবেন অ্যাকচুয়ালি কি করবেন, সূত্র অনুসারে, যে প্রথম সূত্র প্রথম সূত্রের ব্যাখ্যা রচনা করবেন, দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা, মানে পুরো সূত্র অনুসারে পর পর, ঠিক আছে, কিভাবে, পর পর যিনি বাক্যের দ্বারা সূত্রের অর্থ বর্ণনা করবেন, বুঝতে পেরেছো, সূত্রানুসারে
বাক্যের দ্বারা সূত্রের অর্থ যেখানে বর্ণনা করা হবে। এবং দেখো, সূত্রের অর্থ বর্ণনা করতে গেলে কি করতে হবে? এবার আমি আমি যখন একটা মানে সূত্র বর্ণনা করছি, আমি তোমাদের বোঝাচ্ছি। এবার সবকিছুকে যখন বোঝাবো, সবকিছু কি বইয়ের ভাষা ব্যবহার করব? বলো। নিজের ভাষাও ব্যবহার করতে হবে। এবার যে সূত্রে যে ভাষ্য মানে যে ব্যাখ্যা করবে, তারও নিজস্ব ভাষা থাকবে। বলছে সে বাক্য দ্বারা সূত্রের অর্থ যখন বর্ণনা করবে, স্বপদানি চ বর্ণন্তে, এবং নিজের যে পদগুলো, মানে বিশেষ বিশেষ যে পদ ব্যবহার করবেন, সেই পদেরও যিনি যেখানে বর্ণনা করা থাকবে, ঠিক আছে, সেটাকেই আমরা ভাষ্য বলবো। অর্থাৎ কি বলবো? ভাষ্য কাকে বলবো? যেখানে সূত্রানুসারে বাক্যের দ্বারা সূত্রের অর্থের বর্ণনা করা হবে, এবং সূত্রের অর্থের সঙ্গে সঙ্গে নিজের পদের অর্থ, অর্থাৎ মানে মানে ব্যাখ্যার যে পদের যে অর্থ, ব্যাখ্যার যে পদগুলো, সেই পদগুলো ব্যাখ্যা করা, বর্ণনা করা হবে, তখন তাকে আমরা ভাষ্য বলবো। বুঝতে পেরেছো? এবার বুঝতে পারলে? যদি প্রশ্ন আসে যে সূত্রানুসারে সূত্রের অর্থ বর্ণনা করে, কি বর্ণনা করাকে কি বলা হয়? ভাষ্য, বার্তিক, সূত্র কি বলা হয়? ভাষ্য বলা হয়। ক্লিয়ার হলো? আর পতঞ্জলি কি করেছেন? পতঞ্জলিও তাই করেছেন। পাণিনির সূত্র দিয়েছেন, কাত্যায়নের বার্তি নিয়েছে, পরপর তিনি কিন্তু আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন। ঠিক আছে? প্রতিটা সূত্রের ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, যে সূত্র ওনার কাছে মনে হয়েছে যে না, এই সূত্র তোমরা পারবে, তাই জন্য তিনি বলেছেন সূত্র অর্থ দেখলে বোঝা যায়, উনি আর কিছু বলেননি। সূত্রটা উল্লেখ করেছেন, বলেছেন এগুলো পাঠ্যেই আছে। ঠিক আছে? যাই হোক, এইটুকু কি ক্লিয়ার হলো তোমাদের যে সূত্র কাকে বলে, তোমার কি বলে, বার্তিক কাকে বলে, ভাষ্য কাকে বলে? আশা করি তোমাদের এইটুকু বুঝতে অসুবিধা নেই। বলো। ঠিক আছে? আর কেন কাত্যায়নের রচনাকে কেন বার্তিক আমরা বলবো, সেটাও বুঝতে পারলে। এবার তাহলে আমরা ভাষ্যটা যখন পতঞ্জলি রচনা করলেন, তখন মহৎ হওয়ার জন্য, বিশাল আকার হওয়ার জন্য কি নাম হয়ে গেল? মহাভাষ্য হয়ে গেল। ঠিক আছে? যাই হোক, এবার কথা হচ্ছে আমরা একটু পাণিনি সম্বন্ধে একটু জেনে নেই। পাণিনি কি কি রচনা করেছেন? পাণিনি কত শতকের কবি? যদি প্রশ্ন আসে পাণিনি কত শতকের, আমরা কি বল? একদম খ্রিস্টপূর্ব চতুর্থ। আর কাত্যায়ন পরপর 100 শতক বাদ দিয়ে দেবো, খ্রিস্টপূর্ব তৃতীয়, আর পতঞ্জলি দ্বিতীয়। ক্লিয়ার? এইবার যাই হোক, কথা হচ্ছে আমরা এবার একটু গল্পটা এবার তোমাদের একটু ডিটেলসে বলি। ঠিক আছে? আজকে প্রথম দিন তো, তাই বেশি আজকে পড়াবো না। আজকে একটু শুধু প্রথম আমরা হেডিংটা একটু জানবো। ঠিক আছে? যে পাণিনি সম্বন্ধে প্রথমে আমরা পরিচয় লাভ করেন। হ্যাঁ, পাণিনির পিতার নাম হচ্ছে কি? পনি, মাতা দাক্ষী। এগুলো দরকার সেরকম পড়ে না, তবু একটু জেনে নাও। যাই হোক, শালাতুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এবার পাণিনি কি করতে চাইছিলেন, যে পাণিনির পূর্বেও আরো কিন্তু অনেক ব্যাকরণ ছিল, তাই তো? আমরা পাণিনিকে মাঝখানে রেখে আমরা কিন্তু বলি পাণিনির পূর্ববর্তী যুগ, পাণিনির পরবর্তী যুগ। মাথায় রাখবে, যেরকম কালিদাসকে ঘিরে আমরা বলি কালিদাসোত্তর যুগ আর কালিদাসের পূর্ববর্তী যুগ, তাই তো? এখানেও কিন্তু পাণিনিকে মাঝখানে রেখে পাণিনির পূর্ববর্তী ব্যাকরণ, পূর্ববর্তী আর পরবর্তী। ঠিক আছে? এখানে একটু আগে জেনে নাও, পূর্ববর্তী পূর্ববর্তী ব্যাকরণের মধ্যে কি কি পাবে? কেউ কিছু বলতে পারবে? মাহেশ ব্যাকরণ, ঠিক আছে, তারপরে ঐন্দ্র ব্যাকরণ, তারপর হচ্ছে চান্দ্র ব্যাকরণ, ইত্যাদি ব্যাকরণ তোমরা পাবে পূর্ববর্তী। এগুলো তোমাদের থাকবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, পাণিনির পূর্ববর্তী বই ব্যাকরণগুলোর নাম বলো, তখন কিন্তু এভাবে বলতে হবে: মাহেশ, ঐন্দ্র, চান্দ্র, বারস্পত্র। ঠিক আছে? বারস্পত্য ব্যাকরণ। হ্যাঁ, এই ব্যাকরণগুলো হচ্ছে পাণিনি পূর্ববর্তী। আর পরবর্তী ব্যাকরণ কি কি আছে? কিছু নাম মনে রাখবে: কলাপ ব্যাকরণ, মুগ্ধবোধ ব্যাকরণ ইত্যাদি। হ্যাঁ,
ইত্যাদি হচ্ছে তোমার পরবর্তী ব্যাকরণ, সারস্বত ব্যাকরণ। ওকে, যাই হোক, পাণিনির পূর্ববর্তী অনেক ব্যাকরণ ছিল, যেরকম প্রায় 1 লাখ, কারো 10 লাখ এরকম সূত্র ছিল। বুঝতে পেরেছো? যাই হোক, এত সূত্র ছিল। এবার পাণিনি কি চাইলো যে এত সূত্র সবার পক্ষে তো সম্ভব নয়। সম্ভব কি, এমনি আমাদের 4000 সূত্র, তাই পরে উঠতে পারি না। এবার ভাবছে, পাণিনি ভাবছে যে এইটাকে একটু সংক্ষিপ্ত করতে হবে। উনি অনেক চেষ্টা করেন যে না, ব্যাকরণটাকে আমি কি করব, একেবারে সংক্ষিপ্ত আকারে করে নিয়ে আসবো। এবার উনি অনেক চেষ্টা করেন কিন্তু পারেন না। তারপরে আগেকার দিনে আমরা যেরকম কিছু না পারলে কি করি বলতো, আমরা যখন কিছু পারি না তখন কি করি, মোবাইল, গুগল, গুগলে চলে যাই, তাই তো, সার্চ করি যে হ্যাঁ তাহলে পেয়ে গেছি। কিন্তু আগেকার দিনে তো আর ফোন ছিল না, মোবাইল ছিল না, গুগল ছিল না। কি করতো আগেকার দিনের লোকেরা বলো? আগেকার দিনের লোকেরা মানে আহ, গুরুর কাছে, এবার গুরুর কাছেও যদি না পায় তখন কি হয়, তখন ধ্যান করতে বসে পড়ে নাকি। এবার একমাত্র ভরসা মহাদেব। আর পানিনিও ভাবছে যে না, আমি কিছুতেই পারছি না, যখন রচনা করতে হবে তো কিছুতেই পারছি না, এবার কি করব, চলো এবার ধ্যান করা শুরু করি। তখন তিনি মহাদেবের ধ্যান করেন। এবার মহাদেব শিব, এবার ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বরের হাতে দুটো জিনিসই থাকে, কি থাকে বলতো, ডমরু থাকে, একদম, ডমরু থাকে আর ত্রিশূল থাকে, তাই তো। আরে হাতের লেখার অবস্থা, যাই হোক, ডমরু থাকে আর ত্রিশূল থাকে। এবার পানিনি মানে খুব করেন, ওই কি বলে, তপস্যা করেন, তপস্যা করে শিবে মানে মহাদেবকে সন্তুষ্ট করেন। এবার কি, সন্তুষ্ট হলে পানিনির কাছে আসেন, তাই তো। এবার মহাদেব মহাদেব আসার পরে তিনি কি ছুড়বেন, সন্তুষ্ট হলে ত্রিশূল ছোড়েন নাকি বলো? সন্তুষ্ট হলে পানিনির কি ছুড়বেন, ত্রিশূল ছুড়বেন তো। একদম। যাই হোক, তিনি তো মানে সন্তুষ্ট হয়েছেন, এবার ত্রিশূল নিশ্চয়ই ছুড়বেন না। যাই হোক, কি করবেন, এবার পানিনির কাছে এসেন, তিনি কি করলেন, ডমরু বাজালেন, ধ্যান তো ভঙ্গ করতে হবে। এবার এসে কি করলেন, 14 বার, 14 বার নাদ করলেন, নাদ মানে শব্দ করলেন, ঠিক আছে, ডমরুর আওয়াজ করলেন। এবার পণ্ডিত মানুষ, ওর তো কিছু চাওয়া পাওয়া নেই নাকি। তা ভোলা মহেশ্বরের সামনে যখন, ভোলা মহেশ্বরকে দেখেও তিনি আর কিছু চাইলেন না। তার কাছে চাওয়া, ভোলা মহেশ্বরের এই 14টা সূত্র, এই 14টা শব্দ তার কাছে কি সূত্র রূপে তার কানে পৌঁছালো। যেরকম আমাদের মাঝে মাঝে অনেক শব্দ আমাদের কাছে ভিন্ন ভিন্ন হয়, বিশেষ করে রাত্রেবেলা নাকি। রাত এখন হয়ে গেছে, রাত 2টোর সময় যদি একটু আওয়াজ পাওয়া যায়, ওই বাবা কে রে নাকি। যাই হোক, ভয় দেখাচ্ছি না, সেরকম ভাবে যেরকম যার হয় আর কি। যাই হোক, সেরকম পানিনি, পানিনি কি দেখছে, পানিনির কাছে যখন ওই 14টা শব্দ, তখন পানিনি পণ্ডিত, পণ্ডিত ব্যক্তির কাছে পড়াশোনা ছাড়া আর কি যাবে কানে, তাই ওনার কাছেও গেছে কি 14টা সূত্র রূপে তার কানে চলে গেছে, ঠিক আছে। আর 14টা সূত্র তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, আর এখান থেকে তোমাদের প্রশ্ন, এত প্রশ্ন হবে যে তোমরা ভেবে পারবে না, ঠিক আছে। কি কি বলো, প্রথম সূত্র অই অণ, হ্যাঁ, রিল রিক, এ অং, আই আউচ, হ ইয়া ওয়া রট, লণ, ইয়া ম ম ন নম, ঝ ভয়। আমার অ্যাকচুয়ালি বিহারের এই সিলেবাসটা খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগবে জানি না, পড়াতে একটু মজা লাগে। হ্যাঁ, প্রথম থেকে একেবারে গ্রামারটা তো খুব ভালো লাগে, দেখবে শিখতে তোমাদেরও ভালো লাগবে, যাই না। যাই হোক, ঝওয়ায় ঘা ঢা ধাস, আচ্ছা, যাই হোক, বললে কোথাও অসুবিধা অসুবিধা হলে অবশ্যই বলবে। ঘাড়া দাস, যা বা গা ডা দাস, তারপর
জবা আচ্ছা ঘটাদাস জবা ঘটাদাস। হুম। খ ফ ছ ঠ থ চ ট তব। ক পয় স স স্বর। ঠিক আছে, তাহলে দেখি প্রথমে কতগুলো সূত্র হলো আমরা দেখে নিই একবার। আহ, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, তোমরা ভাবতে পারো যে স্যার এসব কি পড়াচ্ছে, কিন্তু একদমই নয়। তোমাদের আমি এক্সট্রা কিচ্ছু পড়াচ্ছি না, সব কিছুই তোমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ তোমাদের হাতে অল্প সময় আছে, সেভাবে আমাকে তৈরি করতে হবে। ঠিক আছে, সপ্তাহে 4 দিন করে ক্লাস নেবো, আলোচনা করব পরবর্তীকালে। চলো, 14টা মাহেশ্বর সূত্র আমরা দেখলাম। হ্যাঁ বলো। লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ, 27 তারিখ পর্যন্ত যাবে না, 25 তারিখের মধ্যে সবাই করে নেবে। ঠিক আছে, ওকে। চলো, চলো এবার আমি তোমাদের হ্যাঁ, 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 ফ্রি হয়ে আমি একটু দেখছি। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের কিছু কয়েকটা জায়গা একটু ধরিয়ে দেই। যে আমরা এই যে লাস্টের এই দুটো অক্ষর একসঙ্গে আমরা উচ্চারণ করব। অণ, ঠিক আছে। অ ই অণ, রি রিক, এ ওং, আই ঔচ। এটা ওই না, আই। হ্যাঁ, আই ঔচ। আমাদের উচ্চারণ একটু ভুল হয়, আমিও যে শুদ্ধ বলছি এমনটা নয়, তবে এরকম ভাবে আশা করি মোটামুটি এরকম উচ্চারণ, যে এটাকে ওই বলবো না, আই। ঠিক আছে, আ ই, আই আউচ। হ্যাঁ, আউচ। বুঝতে পেরেছি, কিন্তু যাই হোক। আচ্ছা, এত ইংলিশ, আচ্ছা মানে এত টাইম হবে না, তোমরা একটু শুনে নাও। মানে উচ্চারণে কোনো অসুবিধা নেই, তবু আমি বারে বারে বলবো, অসুবিধা নেই, এই কথাগুলো বারে বারে চলতে থাকবে। হ য় ব রট, এটা একসঙ্গে, হ্যাঁ, রট। এটা তাহলে এখানে তো দুটো শব্দই আছে, তাহলে হচ্ছে লার্ন। ইয়া ইয়া ইয়া, মা ওয়া, না নম, না নম, ঝা ভায়, ঝা ভায়, ঘা ঘা, ঢা ধাস, যা বা গা ডা দাস। পড়ার নিয়ম বলছি। খা ফা ছা ঠা থা, চ ট তব। এখানে আমি থামলাম, ঠিক আছে। খা ফা ছা ঠা থা, চা টা তব। ক পায়, স স স স সর, হল। ইতি চতুর্দশ মাহেশ্বর সূত্রাণি। ঠিক আছে, এটা তোমাদের আস্তে আস্তে পড়ে পড়ে শোনালাম। এবার দেখো, আমি পণ্ডিত এমন নয়, কিন্তু আমি যতটা শিখেছি আমি তোমাদের একটু বলে দিই এইভাবে পড়ার উচ্চারণ করারই। আই অণ রি লিক, এই অং, আই ঔচ, হ যাওয়া রট, লণ ইয়ামানম, ঝা ভাই, ঘাডা ধস, जावा गाडा दसा, खापा छाटा था चाटा तब, कापय शशर हल। इति চতুর্দশ মাহেশ্বর সূত্রাণি। অ্যাকচুয়ালি আমি এটা পড়তে পারলাম না, যাই হোক, অনেকদিন আগে প্র্যাকটিস হয়ে গেছে। কথা হচ্ছে যে সূত্র পড়ার নিয়ম তোমাদের একটু বলে দেই। সূত্র পড়ার নিয়ম কিন্তু ছন্দ আকারে পড়তে হবে। ঠিক আছে, আমরা অ ই অণ রি লিক এরকম বললে হবে না। এটা সূত্র পড়ার নিয়ম, আমি নিয়মটা বলছি, তোমাদের পড়ার এটা পড়ার দরকার নেই। তোমাদের মতো উচ্চারণ করবে, তবে চেষ্টা করবে উচ্চারণ ঠিক করার, কিন্তু নিয়মটা হচ্ছে ছন্দ আকারে পড়তে হয়। ওকে, মানে যাই হোক, আহ, তাহলে আমাদের চতুর্দশ মাহেশ্বর সূত্রটা আমরা বুঝতে পারলে, ডিটেলসে আমি পরে আসব। এইবারে এখান থেকেই আমাদের অষ্টাধ্যায়ী পাণিনি কি করেন, এই চতুর্দশ মাহেশ্বর সূত্রকে নিয়েই তিনি সম্পূর্ণ গ্রন্থটা রচনা করে ফেলেন। ঠিক আছে, এইবার তিনি এই টোটাল কতগুলো সূত্র রচনা করেন? তিনি রচনা করলেন অষ্টাধ্যায়ী। কি রচনা করলেন? অষ্টাধ্যায়ী, যেটাকে আমরা বলবো শব্দশাস্ত্র। ঠিক আছে, অষ্টাধ্যায়ীকে কি কতগুলো সূত্র আছে? প্রথম কথা, এগুলো 8 অধ্যায় আছে, সরি, কটি অধ্যায় বলো? 8টি অধ্যায়। আর পাদ 4টি করে, প্রত্যেকটাতে 4টি করে পাদ, টোটাল পাদ হচ্ছে 32টা।
8 গুণ প্রত্যেকটা অধ্যায়ে 4টি করে পাদ আছে, তাই জন্য 4টা টোটাল পাদ হচ্ছে 4টা 32। ঠিক আছে, প্রতিটা অধ্যায়ে কটি করে পাদ আছে? 4টি করে। যদি টোটাল পাদ কটি বলে অষ্টাধ্যায়ীতে পাদ বা চরণ বাদ কতগুলি পাদ আছে? 32টা পাদ আছে। কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে কতগুলি পাদ আছে? 4টি করে পাদ আছে। ক্লিয়ার হলো? সূত্র হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সূত্র কতগুলি? সূত্র হচ্ছে 3996টা সূত্র, মতান্তর, এটা হচ্ছে প্রসিদ্ধ। ঠিক আছে, হ্যাঁ, প্রায় 4000 সূত্র, আমরা বলবো প্রায় 4000 সূত্র। এই তো 3996, একদম ভালো বলেছো, 4টে কম 4000, যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, প্রায় 4000 সূত্র আছে। 8টি অধ্যায়, প্রতিটা অধ্যায়ে 4টি করে পাদ আছে, অর্থাৎ টোটাল 32টা পাদ আছে, এবং সূত্র আছে কতগুলি? 3996, অর্থাৎ প্রায় 4000 সূত্র আমরা এখান থেকে পাচ্ছি। ক্লিয়ার? এবার এই অধ্যায়কে, পাদকে আমরা, সূত্রকে আমরা দুভাবে ভাগ করি। সূত্রকে কয় ভাগ করছি? মানে পাদকে, সূত্র না তো, পাদ, সরি, পাদ বা সূত্রকে আমরা দুইভাবে বলতে পারি, দুইভাবে ভাগ করছি। কিভাবে? আমরা অষ্টাধ্যায়ী বলতে পারি, অষ্টাধ্যায়ীকে আমরা দুইভাবে ভাগ করছি। কিভাবে? একটা হচ্ছে স্বপাদী, আর একটা সরি ভুল হলো, হ্যাঁ ঠিক আছে, স্বপাদী সপ্তাধ্যায়ী, আর একটা হচ্ছে ত্রিপাদী। ওকে, ভালো করে ব্যাপারটা বুঝবে। স্বপাদী সপ্তাধ্যায়ী আর ত্রিপাদী, স্বপাদী আর একটা ত্রিপাদী। কেন ভাগ করলাম এভাবে, এবারই বুঝতে পারবে। আচ্ছা, চলো, তাহলে আমরা কি দেখলাম? 8টা অধ্যায় আছে তো, প্রথম থেকে আমরা, প্রথম, দ্বিতীয়, প্রত্যেকটা অধ্যায় আছে। সপ্তম অধ্যায় আমরা দেখছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ওকে, আমি ছোট ছোট ভাবে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অষ্টম অধ্যায় কি আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাদ, তাই তো? এটুকু ক্লিয়ার আছে? এটাই তো আছে, মানে প্রত্যেকটা অধ্যায় আমি লিখলাম না, বলো। এগুলো প্রত্যেকটা পাদ, প্রত্যেকটা অধ্যায় 4টে করে সাপ, এরকম 4টে আছে। দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, প্রত্যেকটা অধ্যায় 4টে করে পাদ আছে। এইবার এই পাদের প্রথম, অষ্টম পাদের প্রথমটা, প্রথম পর্যন্ত এইটুকু, মানে টোটাল কত? 29টা আমরা বলতে পারি। 29টা, প্রথম 29টা পাদ কে আমরা বলবো সপাদি। যেহেতু সপ্তাধ্যায়ী, সপাদি মানে কি? সপ্তপাদি তো বলতেই পারতাম, মানে 7টা অধ্যায় আছে, সপ্তাধ্যায়ী কেন বলছি দেখো, সপ্তাধ্যায়ী কারণ পুরো 7টা অধ্যায় নেওয়া হচ্ছে, তাই সপ্তাধ্যায়ী। আর সপাদি মানে কি? পাদের একটা অংশ আমরা নিয়েছি, তাই জন্য সপাদি, মানে অষ্টম পাদের একটা অংশ আছে, তাই হচ্ছে সপাদি। তাই জন্য এইটুকু বলা হয় সপাদি সপ্তাধ্যায়ী। ক্লিয়ার হয়েছে? কেন বলা হলো নামটা? এইটুকু একটা ভাগ করা হলো, পরবর্তীকালে বলছি কেন ভাগ করা হলো। আর বাকি পড়ে থাকছে কি? 3টে পাদ, তাই জন্য এটাকে কি নাম দেওয়া হলো? একটু মিউট করবে, আওয়াজ আসছে, হ্যাঁ, ত্রিপাদী। তাহলে এইভাবে আমাদের অধ্যায়কে দুটো ভাগ করা হলো। অষ্টম অধ্যায়ের 2, 3, 4, 3টে পাদকে ত্রিপাদী বলছে, আর প্রথম থেকে অষ্টম অধ্যায়ের প্রথম পাদ থেকে বলা হয় সপাদী সপ্তাধ্যায়ী। ক্লিয়ার হয়েছে? বলো, এইটুকু ক্লিয়ার হয়েছে কি? অনেকে বুঝতে পারে না, বলো। হয়তো, হয়তো তোমাদের জানা আছে, তবু একটাবার ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা হলে বলবে। ঠিক আছে, ছোট ছোট প্রশ্ন কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, হয়তো অনেকের বুঝতে মানে ভালো লাগছে না, তবু একটু শুনবে, দেখবে তোমাদের অনেকটা সুবিধা হচ্ছে। যাই হোক, তাহলে এইটুকু ক্লিয়ার হলো। তাহলে সপাদি সপাদি সপ্তাধ্যায়ী, হ্যাঁ, সপাদে সপ্তাধ্যায়ী কি বলছে? যে প্রথম অধ্যায় থেকে, হ্যাঁ, প্রথম অধ্যায়ের হচ্ছে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায়ের প্রথম, প্রথম পাদ পর্যন্ত কে বলা হয় সপাদ সপ্তাধ্যায়ী। ঠিক আছে, সরি, সপাদি হবে না, অ্যাকচুয়ালি ভুল বললাম, সপাদ সপ্তাধ্যায়ী, হ্যাঁ, সপাদ সপ্তাধ্যায়ী। ওকে,
কি বলবো? স্বপাদ ও সপ্তাধ্যায়ী। কেন সপ্তাধ্যায়ী? পুরো 7টা নিয়ে নিয়েছি। আর স্বপাদ মানে কি? পাদের একটা অংশ, তাই জন্য, ঠিক আছে, তাই জন্য আমরা বলবো স্বপাদ ও সপ্তাধ্যায়ী। আর লাস্টের 3টে পাদকে একত্রে আমরা বলবো ত্রিপাদী। ওকে, ক্লিয়ার হলো কেন এরকম ভাবে ভাগ করা হলো? কারণ পানিনি এভাবে ভাগ করেছেন কারণ হচ্ছে পানিনি বলেছেন যে সূত্র মানে পরবর্তী পূর্ব সূত্র থেকে পর সূত্র বলবান হন। ঠিক আছে, এবার পূর্ব সূত্র থেকে পরসূত্র বলবান হয়। এবার যদি দেখো, আমি যদি এইখানে এই সপ্তম অধ্যায়ের একটা সূত্র নিলাম আর অষ্টম অধ্যায়ের এখান থেকে একটা সূত্র নিলাম, বলতো কোন সূত্রটা গ্রাহ্য হবে? তাহলে হিসাব মতো এটা হচ্ছে পূর্ব সূত্র, এটা পরসূত্র, তাহলে এটা গ্রাহ্য হয়ে যাবে, তাই তো? তাই তো নাকি? পূর্ব সূত্র থেকে পরসূত্র বলবান, বলবান কে? এটা, কারণ এর সবার থেকে পরে আছে। যেরকম ধরো দ্বিতীয় অধ্যায়ের আমি যদি চতুর্থ পাদের একটা সূত্র নিলাম আর সপ্তম অধ্যায়ের প্রথম পাদের একটা সূত্র নিলাম, বলবান কে হবে দুটোর মধ্যে? কার কথাটা গ্রাহ্য করব? তখন এ বলবান হবে, পরবর্তীকালে যে সূত্রটা রচনা আছে সেটা বলবান হবে, তাই তো? এইখানে এবার পানিনি কি করলেন? তিনি এই তিনটে পাদের সূত্রকে তিনি বলবান করতে চাইছেন না। এই জন্য এই দুটোকে আলাদা করে বললেন যে ত্রিপাদী সূত্র বলবত্তর হবে না। ত্রিপাদীর সূত্র কি? বলবত্তর হবে না। অর্থাৎ মানে ত্রিপাদীর সঙ্গে স্বপাদীর যদি যুদ্ধ বাঁধে, একটু আগে যেটা বললাম যে প্রথম অধ্যায়ের একটা সূত্র আছে আর অষ্টম অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের সূত্র আছে, দুটোর মধ্যে বলবান কে হবে তখন? তখন কিন্তু এই ত্রিপাদী হেরে যাবে। কে বলবান হবে? স্বপাদ ও সপ্তাধ্যায়ের মধ্যে যে সূত্র আছে সেটা বলবান হবে। ক্লিয়ার হলো? ত্রিপাদী যাতে প্রাধান্য না পায় এই জন্য, মানে এই সূত্রগুলো যাতে প্রাধান্য না পায় এই জন্যই তোমার এইভাবে ভাগ করা হয়েছে। ক্লিয়ার ভাগটা কেন করা হয়েছে? শুধু শুধুমাত্র হ্যাঁ, পুরোটাই সূত্রে প্রযোজ্য, কিন্তু যদি এই দুটোর মধ্যে মানে হয় স্বপাদ ও সপ্তাধ্যায়ী আর ত্রিপাদীর মধ্যে দ্বন্দ্ব বাঁধে, তখন এই নিয়মটা খাটবে না, তখন স্বপাদ ও সপ্তাধ্যায়ীর হবে। মানে ধরো হ্যাঁ, এবার ধরো দ্বিতীয় অধ্যায়ের একটা সূত্র আছে, এটাও ত্রিপাদীর মধ্যে পড়ছে, আর তৃতীয় পাদের একটা সূত্র আছে, এটাও ত্রিপাদীর মধ্যে পড়ছে, তখন তৃতীয় অধ্যায় সূত্র বলবত্তর হবে। ক্লিয়ার? এবার ধরো মনে করো অষ্টম অধ্যায়ের প্রথম অধ্যায় থেকে একটা সূত্র নিলাম আর চতুর্থ অধ্যায় থেকে একটা সূত্র নিলাম, চতুর্থ পাদের থেকে, সরি, অষ্টম অধ্যায় চতুর্থ পাদের থেকে, তাহলে বলো তো কোনটা বলবান হবে? বলো। অষ্টম অধ্যায় এটা, হ্যাঁ, প্রথমটা, কারণ এটা সপাদের মধ্যে পড়ছে, সপ্তাধ্যায়ের মধ্যে পড়ছে, সপাদ ও সপ্তাধ্যায়ের। বুঝতে পেরেছো? এবার যদি মনে করো দ্বিতীয় অধ্যায় থেকে ধরো আমি সপ্তম অধ্যায়ের চতুর্থ পাদ থেকে একটা সূত্র নিলাম আর অষ্টম অধ্যায়ের প্রথম পাদ থেকে একটা সূত্র নিলাম, এবার বলো বলবান কে হবে? হ্যাঁ, অষ্টম অধ্যায়ের প্রথম পাদ হবে, কারণ এখানে পরবর্তী সূত্র বলবান হয়ে গেল। বুঝতে পেরেছো? যখন এই দুটোর মধ্যে ভেদ ঘটবে, এই দুটোর মধ্যে যখন লড়াই হবে, ঠিক আছে, তখন ত্রিপাদী হেরে যাবে, তখন সপ্তাধ্যায়ী বলবান। ক্লিয়ার? এগুলো ডিটেলসে আলোচনা করব, কোনো চিন্তা নেই যে আজকে আলোচনা করবো রেখে দেবো, এমনটা নয়, এগুলো আলোচনা করতেই থাকবো, ঠিক আছে, প্রসঙ্গ আসতেই থাকবে, কোনো চিন্তা নেই। ওকে, তাহলে সূত্রটা আমাদের বুঝতে পারলে অষ্টাধ্যায়ীটা। এবার অষ্টাধ্যায়ীর পরে কে রচনা করলেন? কাত্যায়ন আসলেন। কাত্যায়ন তিনি কি রচনা করলেন? বার্তিক রচনা করলেন। কাত্যায়ন কি রচনা করলেন? কাত্যায়ন রচনা করলেন বার্তিক। প্রায় 1200 বার্তিক আমরা ধরতে, মানে আরো বেশি বার্তিক আছে, আমরা এখানে 1200 বার্তিক ধরবো, ঠিক আছে? কত বার্তিক? 1200 বার্তিক ধরে রাখো। ওকে, 1200 বার্তিক তিনি রচনা করলেন। ওকে, ক্লিয়ার? তারপরে পতঞ্জলি মহাভাষ্য আছে, তিনি কাত্যায়নের বার্তিক এবং হচ্ছে পানিনির মহাভাষ্য, পানিনির সূত্র নিয়ে তিনি কি করলেন? মহাভাষ্য রচনা করলেন।
পতঞ্জলি। পতঞ্জলি কি রচনা করলেন? পতঞ্জলি মহাভাষ্য। এবার মহাভাষ্য নিয়ে আমরা আলোচনা করি একটু। মহাভাষ্যটা কি? কতগুলো আহ্নিক আছে? মহাভাষ্যের ভাগগুলোকে কি আহ্নিকে ভাগ করা হয়? কিসে ভাগ করা হয়? আহ্নিক। কতগুলো আহ্নিক আছে? 84। কতগুলো আহ্নিক আছে? 84টা আহ্নিক রয়েছে, তাই তো? আহ্নিক মানে কি? দিন। পতঞ্জলি কি করতো? আচ্ছা, পতঞ্জলি সম্বন্ধে এবার একটু বলি। পতঞ্জলি কথা মুখে জানা যায়। পতঞ্জলি কে জানো? কে বলতে পারবে? পতঞ্জলি ছিল শেষ নাগের অবতার। ঘটনা কি জানো? একবার আলোচনা করে দেই, যারা জানো না তারা আলোচনা হয়ে যাবে। আহ পানিনি ওই তোমার সূত্র রচনা করেন, কাত্যায়ন বার্তিক রচনা করেন, এনারা তো চলে যান। এবার এটাকে প্রচার করবে কে? কেউ তো পড়তে পারছে না। এবার তখন হচ্ছে বিষ্ণুর আদেশে তখন শেষনাগ পতঞ্জলির রূপ ধারণ করে, মানে ইসে ধারণ করে তিনি শেষনাগ মর্তে আসেন। এসে তিনি ভাষ্য রচনা করেন। এবার ভাষ্য রচনা করলে তো হবে না, মহাভাষ্য রচনা করে ফেলেছেন, এবার প্রচার তো করতে হবে। প্রচার করার জন্য কার দরকার পড়বে? শিষ্য দরকার পড়বে। এবার তিনি তিনি পড়াতে শুরু করেন। এবার পড়াতে শুরু করেন যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি। আমি তোমার আমাকে আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ কি বলো? হ্যাঁ, এবার আমি এপাশে আছি, ক্যামেরাটা অন করিনি, এই জন্য দেখতে পাচ্ছ না। এবার আগেকার দিনে তো ক্যামেরার ব্যবস্থা ছিল না। কি করতো পানিনি? পানিনি এই পতঞ্জলি কি করতো? মাঝখানে একটা এরকম পর্দা দিয়ে দিত। এই পাশে পতঞ্জলি থাকতো আর এই পাশে শিষ্যরা বসে থাকতো। এর পতঞ্জলির আদেশ যে তোমরা কেউ এই পর্দা মানে পর্দাকে উঠিয়ে আমার ঘরে কেউ প্রবেশ করবে না, আমাকে দেখার জন্য কেউ আসবে না। এবার সবাই মেনে নিয়েছে। এবার কিছু তো স্টুডেন্ট থাকে নাকি, যারা একটু উৎসাহী থাকে, একটু বাদর থাকে নাকি, যে স্যার বারণ করেছে তার মানে তো একটু দেখতে হচ্ছে না, এতদিন পড়াচ্ছে স্যারের মুখ দেখতে পাচ্ছি না, তা একটু দেখা তো দরকার, কি বলো? হয়তো। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক। এবার এবার তখন সেই রকমই একটা স্টুডেন্ট আজকে স্যারকে দেখবই। এবার ও কি করেছে? পর্দা খুলে ভেতরে ঢুকে গেছে। এবার গিয়ে দেখে পঞ্চমুখ ধারণ করে, মানে 5টা মুখ দিয়ে তিনি ভাষ্য বলছে, ঠিক আছে? দেখে কে? শেষনাগ। আর শেষনাগ যখন বলছিল তার মুখ থেকে হালকা হালকা বিষ বেরোচ্ছিল, ঠিক আছে? এবার যেটা ওই পর্দার বাইরে যাচ্ছিল না, যার জন্য শিষ্যদের কোনো অসুবিধা হচ্ছিল না। এবার সে যখন গেছে সেই বিষের প্রভাবে আর তাকে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। এবার পতঞ্জলি আগেই বলেছিল তোমরা যদি আমাকে দেখো আমি তখনই কিন্তু প্রস্থান করব, ঠিক আছে? এবার যেহেতু তাকে দেখে ফেলেছে, এবার সে মর্তে আর থাকতে পারবে না। তখন তখন সেই শিষ্যকে পতঞ্জলি কি করেছে? অভিশাপ দিয়েছে যে যতদিন না তুই আমার বই প্রচার করছিস, এই অষ্টাধ্যায়ী প্রচার করছিস একজন ভালো ভালো মানুষের কাছে, ভালো পণ্ডিতের কাছে, যখন যতক্ষণ না এই বইটা দিয়ে দিচ্ছিস ততদিন তোকে এই ব্রহ্ম পিশাচ হয়ে তোকে এখানে সারা জীবন থাকতে হবে। অভিশাপ দিয়ে সে চলে গেছে। এইবার এবার কি, তখন এখানে একটা গাছ ছিল, সেই গাছের উপর সে ব্রহ্ম দৈত্য হয়ে সে গাছের উপর বসে থাকে। এবার গাছের পাশ দিয়ে রাত্রিবেলা কেউ ভয় পেও না, ইন্টারেস্টিং গল্প আর কি। এবার গাছের উপরে বসে আছে, পা ঝুলিয়ে বসে থাকে। এবার রাস্তা এখানে, গাছ এখানে, সবাইকে যেতে হয়। এবার যে যায় তাকে ধরে ধরে এবার ব্যাকরণ থেকে একটা প্রশ্ন করে। এবার পাণ্ডিত্য তো দেখতে হবে নাকি? যেরকম ধরো তোমাদের সব থেকে ভালো একটা জিনিস, স্যারের বাড়িতে গেছো বা স্যারের কাছে গেছো, স্যারের একটু প্রশংসা করতে গেছো, বা আবার কিছু গেছো, রাস্তায় দেখা হয়েছে, স্যারকে প্রণাম করতে গেছো। তোমাদের সঙ্গে হয়েছে কিনা জানি না, আমার সঙ্গে অনেক হয়েছে। এবার স্যারকে গেছি প্রণাম করতে, এই হ্যাঁ ভালো, তো প্রণাম টনাম করলাম, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো তো আছি। এই পড়াটা পড়েছিস? একটা প্রশ্ন ধরে বসলো, বলতো হয়েছে তোমাদের সাথে এরকম যে স্যারের কাছে গেছো, রাস্তায় দেখা হয়েছে, স্যারের কাছে গেছো, স্যার একটা প্রশ্ন ধরে বসে বসে পড়েছে, আর প্রশ্নের উত্তর না দিতে পেরে চড়থাপ্পড় খেয়ে গেছো। যাই হোক, সেরকম ব্যাপারটাই হয়ে গেছে। এবার সে কি করতো?
মানে এই পতঞ্জলির শিষ্য গাছে বসে আছে, রাস্তাতে যেই আসছে তাকে ধরেছে, বল এবার প্রশ্নের উত্তর দে। যেই প্রশ্নের উত্তর দিতে পারছে না তাকে ঘাড় মটকে দিচ্ছে। এবার একদিন দুদিন করে যখনই চলছে, তখন কি এই রাস্তাতে কেউ যাবে বলো? তোমরা যেতে এই রাস্তা দিয়ে বলো? হ্যাঁ। এইবার দীর্ঘকাল ধরে এরকম চলতে থাকে আর কেউ আসে না। এবার সে বসেই থাকে। এবার এক ব্রাহ্মণ সন্ধ্যা হয়ে যায়, তো ভুলবশত সেই রাস্তায় চলে আসে। ঠিক আছে, পণ্ডিত ছিল। তখন ব্রাহ্মণের সামনে এসে দাঁড়ায়, আর ব্রাহ্মণ থরথর করে কাঁপতে থাকে। বলে, তখন ব্রাহ্মণকে সে প্রশ্ন ধরে, 3টে প্রশ্ন ধরে। এবার 3টে প্রশ্ন যথার্থ উত্তর দেয়। ঠিক আছে, তারপরে তাকে সম্পূর্ণটা অষ্টাধ্যায়ী সৌপে সে সে মুক্তি লাভ করে যায়। তারপরে আস্তে আস্তে আমাদের এই পুরো ব্যাকরণটা, এই প্রসিদ্ধ ব্যাকরণ, মহান ব্যাকরণটা আমাদের কাছে পৌঁছে যায়। এটা কথা মুখে জানা যায়। বুঝতে পারলে ব্যাপারটা? অনেক সময় প্রশ্ন আসে, পতঞ্জলি কে ছিল? পতঞ্জলি কে ছিল? শেষ নাগের অবতার। শেষ নাগ বলতে পারি। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? অনেক সময় কিন্তু এখানে প্রশ্ন দেয়। ওকে, এটুকু বুঝতে পেরেছো বলো? হ্যাঁ, সে তো অবশ্যই। শেষ নাগ হচ্ছে বলরাম, শেষ নাগ তোমার হচ্ছে ওই আরেকজন কি বলে, লক্ষণ। শেষ নাগ একদম লক্ষ্মণ। একদম। হ্যাঁ, না না, এইভাবে দেবে। পতঞ্জলি যেরকম দিয়েছিল একবার, যে পতঞ্জলি আম, তোমার আহ, পতঞ্জলি কে ছিলেন, কার অবতার, তখন বলতে হয় শেষ নাগের। ঠিক আছে, এরকম ছিল। ওকে, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমাদের যে যাই হোক, এবার সূত্র কাকে বলে এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। আজকে এই পর্যন্ত একটু রাখবো, আর বেশি পড়াবো না। যতটা পড়ালাম কোথাও কি কোনো সমস্যা হয়েছে বলো? মুগ্ধবোধ আর সারস্বত, আরো অনেক ব্যাকরণ। হ্যাঁ, সারস্বত ব্যাকরণ। ঠিক আছে, কলাপ ব্যাকরণটা সাধারণত ওই তোমার ইসের দিকে প্রচলন আছে। কলাপ ব্যাকরণটা খুব প্রসিদ্ধ। ওই কাশী বলো, উত্তর উত্তর দক্ষিণ দিকে যেগুলো আছে, কর্ণাটক ইত্যাদি, এদিকে এদিকে কলাপ ব্যাকরণ প্রচলন আছে। হ্যাঁ, তবে সব থেকে প্রসিদ্ধ ব্যাকরণ হচ্ছে পাণিনীয় ব্যাকরণ। ওকে, ত্রিমুনি ব্যাকরণ, পাণিনীয় ব্যাকরণ, অষ্টাধ্যায়ী, এগুলো সব থেকে প্রসিদ্ধ ব্যাকরণ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি, এখান থেকে ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করি। বলো, ত্রিমুনির মধ্যে আহ, ত্রিমুনির মধ্যে হচ্ছে প্রাধান্য কাকে দেবো? ত্রিমুনির পতঞ্জলি কোন মানে আচ্ছা একদম, না না মানে কোন, সরি একটু ভুল বললাম প্রশ্নটা। হ্যাঁ ঠিকই আছে, প্রাধান্য হচ্ছে পতঞ্জলির, একদম। আচ্ছা, তারপর বলো হচ্ছে ত্রিমুনি কে কে? ঠিক, ঠিক আছে। অষ্টাধ্যায়ে কতগুলি পাদ আছে? পাদ, পাদ 32টি। প্রত্যেক কটি অধ্যায় আছে? 8টি অধ্যায়। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কতগুলো সূত্র আছে? গুড, 3996 বা প্রায় 4000। আচ্ছা, প্রত্যেকটা অধ্যায় কতগুলি পাদ আছে? 4টি। আচ্ছা, ত্রিপাদী বলতে কোন কোন পাদকে বোঝানো হয়েছে? একদম, দ্বিতীয় তৃতীয় চতুর্থ, অষ্টম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ। আর বাকিগুলোকে কি বলা হয়? সপাদ ও সপ্তাধ্যায়ী। সপাদ সপ্তাধ্যায়ী। আশা করি হ্যাঁ বলো। একদম একদম সব থাকবে, কোনো টেনশন নেবে না, সব থাকবে, কিন্তু এগুলো বোঝো। হ্যাঁ বলো। আর্নিক, আর্নিক, আর্নিক। হয় নয় হস্যি ক, আর্নিক। আচ্ছা, কতগুলি আর্নিক আছে বলো তো? হ্যাঁ,
কতগুলি আহ্নিক আছে বলো তো? হ্যাঁ বলছি বলছি, এখানেই বলে দিচ্ছি, দাঁড়া একবার বলে দিচ্ছি, একবার বলে দিচ্ছি, দেখো। অষ্টাধ্যায়ী, একবার ভালো করে বলে দেই। অষ্টাধ্যায়ী অধ্যায় হচ্ছে 8টি। প্রতিটা অধ্যায়ে পাদ কত আছে? পাদ আছে প্রতিটা অধ্যায়ে 4টি করে, টোটাল হচ্ছে 32টি। নিজেরা মতো লিখে নেবে, হ্যাঁ। তারপর হচ্ছে সূত্র কতটা? 3996টি, প্রায় 4000 তোমাদের আসবে। মানে যখন আসে না, তা প্রায় 4000ই আসে, এরকম সংখ্যা দিয়ে দেয় না, ঠিক আছে। আচ্ছা, আহ, তারপর বার্তিক। বার্তিক তোমরা যেটা বলবে, বার্তিক এখানে আমরা পাবো হচ্ছে 1279। হচ্ছে সংখ্যাটা 1200, প্রায় প্রায় 1279 সংখ্যাটা, ঠিক আছে, প্রায় 1200, ঠিক আছে। আর আমরা পতঞ্জলির দিকে আসি। পতঞ্জলি, আচ্ছা এইটা তো বলাই হয়নি, আহ্নিক 1279। আচ্ছা, আহ্নিক, আহ্নিক কতগুলো আছে? হ্যাঁ, 84টা আহ্নিক। এবার কথা হচ্ছে, এটা কিভাবে, আহ্নিকটা কিভাবে হয়েছে? যে পতঞ্জলি যখন পড়াতেন শিষ্যদেরকে, একদিনে যেটুকু যেটুকু পড়াতেন, সেটা হচ্ছে প্রথম আহ্নিক। সেটা হচ্ছে একটা 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 দিন। একদিনে যেটুকু পড়ানো হতো সেটা হচ্ছে একটা অংশ। একটু মিউট করো। এরকম ভাবে পুরোটা কদিনে পড়িয়েছিলেন? 84 দিনে তার ভাষ্যটা পড়িয়ে ফেলেছিলেন। তাই জন্য এই 84টা দিন বলেছে, এই জন্য 84 আহ্নিক। বুঝতে পেরেছো? আর আমাদের এই আমাদের অষ্টাধ্যায়ী পড়তে 84 জনম লেগে যাবে নাকি? যাই হোক, কথা হচ্ছে ক্লিয়ার হলো? আহ্নিক মানে কি? আহ্নিক মানে হচ্ছে দিন, মানে যে কটা দিন লেগেছিল তিনি শিষ্যদেরকে যে কটা দিনে কমপ্লিট করিয়েছিলেন, এক একটা দিন এক একটা আহ্নিক। ক্লিয়ার? 84 দিন লেগেছিল, তাই 84টি আহ্নিক। বুঝতে পেরেছো? চলো। হুম, ঠিক আছে, বলো। এর পরের দিন থেকে তোমাদের স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবকিছু ধরবো। আচ্ছা বলো তো, বৈয়াকরণ কারা বলো তো? বৈয়াকরণের নাম বলো তো দেখি। একটা প্রশ্ন দেখি তোমাদের করি, বৈয়াকরণ। যেমন পাণিনি, পতঞ্জলি, ভট্টজি দীক্ষিত, বড়রুচি। আচ্ছা, এটা মতভেদ আছে, সেটা নিয়ে আমি করছি না। বড়রুচি, কাত্তায়ন, বড়রুচি, এগুলো বলছে। আর কেউ? আর কিছু? আর কেউ আছে বৈয়াকরণ? আচ্ছা, ভট্টজি দীক্ষিতকে বৈয়াকরণ বলতে পারি? বলো বা, যেটা মনে হয়। ভর্তিহরি, এটা বৈয়াকরণ বলতে পারি, তাই তো? আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর কেউ? চলো দেখি বৈয়াকরণ কাকে বলে, ভট্টজি দীক্ষিতের একটা উক্তি থেকে আমরা জানতে পারবো। আচ্ছা, আমাকে কি বলতে পারবো? আমাকে, আমি বৈয়াকরণ। একদম, দেখি। ব্যাকরণম। আচ্ছা, একটু লিখতে সমস্যা হচ্ছে। একটা মিনিট একটু দাঁড়াও তো, আমি একটু কেটে আবার, মানে কাটছি না, একটা মিনিট দাঁড়াও। একটা মিনিট। কি হলো? দাঁড়াও, একটু হ্যাং করছে। আর 2 মিনিট পড়বো, বেশি না, একটুখানি এটা বুঝিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে। কি হলো? বলছি বলছি, আজকে বলে দেবো লাস্টে। আচ্ছা, ওটা আম, দাঁড়াও, একটু হ্যাং করছে। হ্যাঁ,
আচ্ছা, একটুখানি অপেক্ষা করো, 2 সেকেন্ড দাঁড়াও, আমি আবার শুরু করছি। আচ্ছা, মুখে মুখেই বলি, এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ব্যাকরণ কাকে বলছে? ব্যাকরণ অধীতে বিদন্তি বা বৈয়াকরণঃ। একটা উক্তি আছে, ব্যাকরণ অধীতে বিদন্তি বা বৈয়াকরণঃ। আচ্ছা, এটা করতে পারছি না। মানে কি? যারা ব্যাকরণ অধ্যয়ন করে তারা বৈয়াকরণ, যারা ব্যাকরণ অধ্যয়ন করা হয়ে গেছে তারা বিদন্তি। বিদন্তি মানে কি? যারা জানে। অর্থাৎ যারা ব্যাকরণ অধ্যয়ন করছে তারাও বৈয়াকরণ, আর যারা ব্যাকরণ জানে তারাও বৈয়াকরণ। তার মানে কি বলো? তুমি কি বৈয়াকরণ? বলো, তুমি ব্যাকরণ অধ্যয়ন করছো না এখন? যারা ব্যাকরণ অধ্যয়ন করে তারাও তো বৈয়াকরণ। বলো, এবার বলো, তুমি কি ব্যাকরণ একদম তুমিও বই, হ্যাঁ, একদম হ্যাঁ, না না, ব্যাকরণ বিদন্তি বা ব্যক্তি বা দুই মানে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন রকম। ঠিক আছে? অর্থাৎ যারা ব্যাকরণ অধ্যয়ন করে, যে বা যারা ব্যাকরণ নিয়ে চর্চা করে মানে পড়া হয়ে গেছে, জানা হয়ে গেছে, তারাও বৈয়াকরণ। অর্থাৎ তোমরাও বৈয়াকরণ, আমিও বৈয়াকরণ, আমিও চর্চা করছি ব্যাকরণ নিয়ে, তোমরাও চর্চা করছো ব্যাকরণ নিয়ে, তাহলে আমরা দুজনই বৈয়াকরণ। ভট্টজি দীক্ষিত, ওনাদের চর্চা হয়ে গেছে, ওনারা পণ্ডিত, ওনারা বৈয়াকরণ। বুঝতে পারলে? তাহলে শুধুমাত্র ওনারা বৈয়াকরণ নয়, আমরা সবাই বৈয়াকরণ। ক্লিয়ার হলো? চলো, ঠিক আছে।